ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা দেহেজি প্রায়। বিবাহ পর্ব, পর্ব সংখ্যা ৫৫। রাত ১২টা বেজে ১৫ মিনিট। রাজপ্রাসাদের মতো শিকদার বাড়ি মৃত্যুপুরীর মতো নিঝুম নিস্তব্ধতায় ঢাকা পড়েছে। ছোট্ট বাড়ির বড় প্রত্যেকটি সদস্যই ভীষণই তন্দ্রায় নিমগ্ন। আজ আর শ্রীহরি পর্যন্ত জেগে থাকার বা বড্ড মজা করে আড্ডা দেওয়ার এনার্জি হয়নি। বিদায় ফোন। রাত ৩টার অ্যালার্ম সেট করে তারাবির নামাজ পড়েই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। কারো কারো কোনো সারা শব্দ মেলেনি। তবে এই মরণ ঘুমের ফাঁদ থেকে রক্ষা পায়নি প্রিয়তাও। সেও পাশে বালিশের বুকে জড়িয়ে ধরে নিদ্রায় তলিয়ে আছে, যে অচেতনায় নেই তার। তবুও ঘুমের মধ্যে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। সবচেয়ে মনে হচ্ছে অনুভূত হচ্ছে কেউ তাকে অনেকক্ষণ ধরে ডাকছে বা জাগানোর চেষ্টা করছে, কিন্তু সে অসহ্য রকমের ঘুমের জন্য দৃষ্টি মেলে তাকাতে পারছে না। সারাটা শরীর যেন অলসতার সাগরে ডুবে গেছে। চোখের পাতা দুটো ভর করেছে যেন জ্বালা করছে। তাই সবকিছু অগ্রাহ্য করে ঘাপটি মেরে পড়ে রইল প্রিয়তা। কিন্তু সেই ব্যক্তি যেন আজ পণ করেছে প্রিয়তাকে জাগিয়েই ছাড়বে। উফ! প্রিয়তা এবার অনুভব করলো তার দুগালে হাত রেখে কেউ আলতোভাবে চাপড় দিয়ে ডাকছে। এত ডাকাডাকির পরে প্রচণ্ড বিরক্ত হলো প্রিয়তা। ঘুমের মধ্যে নাক মুখ কুঁচকে উঠল, নিজের বালিশ ছেড়ে চাপটে ধরল সেই ব্যক্তির কোমর। ঘুমের ঘোরে নরম শিমুলতলার মতোই বালিশটা যেন সেই ব্যক্তির উরুতে মাথা রাখল সে। শক্ত করে জড়িয়ে ধরে পেটে মুখ গুজে সাথে সাথে হৃৎপিণ্ড তার প্রিয় মাদকটা যেন কাছে পেল। আর প্রিয়তাও তলিয়ে গেল যেন সেই সুখের অতল নিদ্রা আর আরো ভারী গভীর হয়ে। কিন্তু প্রিয়তার এত সুখ যেন সহ্য হলো না সেই ব্যক্তির। সে বাঁকা পথ অবলম্বন করে প্রিয়তার একদম দম বন্ধ করার অনুভূতি আটল মনে। শ্বাস প্রশ্বাসের গতি বাড়িয়ে দিল বহুগুণ। শিরশির করে উঠল প্রিয়তার কোমল দেহখানা। তার সারা শরীর মুখে উষ্ণ কমল ভেজে দিতে অস্তিত্ব অনুভব করলো সে। এবার যেন আর মটকা মেরে পড়ে থাকতে পারল না প্রিয়তা। টুলু টুলু ঝাপসা চোখ মেলে তাকালো, অস্ফুটভাবে ডাকলো, প্রণয় ভাই। প্রণয়ও ওর মুখের ওপরে ঝুঁকে কেমন ঘোর লাগানো তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়েছিল। তার বাদামি চোখের কালো মণিতে উপচে পড়ছে নিখাদ ভালোবাসা। ঘুমপড়ির ঘুম ভাঙাতে তার মনটা টানছিল না। মন বলছিল হৃদয়ের অন্তপুরের ঘুমন্ত পড়ি, সে ঘুমাক আরো কিছুক্ষণ, কিন্তু ততক্ষণ দুই নয়ন ভরে দেখি। কিন্তু ভাবনার বেশি দূর এগোলো না, সময়ও পেল না প্রণয়। প্রিয়তা তার বুকের কাছে টি শার্টটা দু হাতে টেনে ধরলো। অন্যমনস্ক থাকায় প্রিয়তার একদম মুখের সামনে ঝুঁকে পড়ল প্রণয়। হয় তার সেন্টিমিটারের দূরত্ব। এইটুকু ঘুম ঘুচে গেলে নিঃশ্বাসের সাথে মিলবে আরেক এক অঘটন। প্রিয়তা তার গালের কাছে মুখ নিয়ে আদো আদো ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করলো, আর একটু ঘুমায় না প্রণয় ভাই? ভীষণ ঘুম পাচ্ছে, আপনি আমার পাশে ঘুমিয়ে পড়ুন। প্রিয়তার ঘুম জড়ানো আদো আদো কণ্ঠটা তীরের মতো ছুটে গেল যেন প্রণয়ের হৃৎপিণ্ডে লাগলো। প্রিয়তার কথার জবাব দিল না প্রণয়। নিজেকে ধাতস্থ করে প্রিয়তাকে একটানে শোয়া থেকে বসিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় হতলম্ব হয়ে গেল প্রিয়তা। ঘুম জড়ানো চোখে পিটপিট করে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় কিছু বলবে, তার পূর্বে প্রিয়তা আবারও প্রণয়ের বুকে হেলে পড়ল। দুর্বল মুঠোয় টি শার্টের এক অংশ চেপে ধরে আগের মতো গুমো গুমো কণ্ঠে অভিযোগ করল, আপনি খুব পচা প্রণয় ভাই। আপনাকে আমার সাথে ঘুমাতে বললাম বলে এভাবে তুলে দিলেন? আপনি খুব 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 পচা। প্রিয়তার বুকটার শিশুসুলভ ভঙ্গিতে অভিযোগ জানাতে দেখে বুকটা তোলপাড় শুরু করলো যেন প্রণয়ের। বাচ্চাটাকে সে আগের মতো বুকের সাথে নিয়ে আদর করতে মন চাচ্ছে। মুখটা ব্যাকুল হয়ে উঠেছে তার, কিন্তু মনের সেই অদম্য ইচ্ছেটাকে প্রশ্রয় দিল না প্রণয়। অনুভূতিটা গিলে নিয়ে প্রিয়তার মাথায় হাত রাখলো। কণ্ঠে কোমলতা এটে স্নেহর সহিত মৃদু ধমকে পড়ল, তোকে তখন পায়েসটা খেতে বারণ করেছিলাম না? তাহলে বাটি ভরে কেন খেলি? পনের আদরে ধমকে গাল ফুলিয়ে ফেললো প্রিয়তা। আবারও সেই ঘুম জড়ানো অলস কণ্ঠে বলল, শুধু শুধু বকবেন না প্রণয় ভাই। তখন সবাই বলছিল এটা নাকি অনেক ভালো হয়েছে, আর বড় আম্মু অনেক জোর করে বলছিল তাই। প্রণয় দীর্ঘ শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলল, তাই তুই পুরো বাটি খেয়ে ফেলবি? একবারই মেরে দিলি। চুপসে গেল প্রিয়তা। প্রণয়ের বুকের গ্রান নিতে নিতে বলল, এইটুকুই তো খেয়েছি, প্লিজ বকবে না। আসলে ওইটা অনেক মিষ্টি ছিল তো, তাই লোভ সামলাতে পারিনি। তাই মেডিসিন মেশানো পায়েসটা এত মিষ্টি ছিল। সাথে সাথে দু চোখে তড়িৎ করে খুলে গেল যেন। প্রিয়তা তীব্র বিরোধিতা জানিয়ে বলল, মিষ্টি ছিল, কিন্তু ওইটা তো বেশি না। ওটা পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি, ওইটা আমি বারংবার খেতে চাই। প্রিয়তার কথায় কেমন সন্দেহ জগলো যেন প্রণয়ের। ভুরুচোরা কুচকিয়ে ফেললো মুহূর্তেই। কোনটা?
প্রিয়তা এবার ওর বুকের কাছে একটু মিশে গেল, লজ্জা শরমের মাথা খেয়ে। আপনার ডার্ক রেড লিপস যেরকম সুন্দর দেখতে ওরকম সুন্দর খেতে, অনেক ইয়াম্মি, ওইটা একটু খেতে দিবেন? প্রিয়তার এমন সোজাসাপটা জবাবে কেসে উঠল প্রণয়। বিষময় চোখে প্রণয়ের দিকে তাকাইয়ে ভুরু নাচালো। তুই এমন নষ্ট চোখে তাকাচ্ছিস কেন আমার দিকে? আগে তো জানতাম না। প্রিয়তা পুনরায় ঘুম জড়ানো কণ্ঠে বিরোধিতা করে বলল, হ্যাঁ আপনাকে নষ্ট চোখে দেখি তো কি হয়েছে? আপনাকে তুই দেখি, পাশের বাড়ির মুখলেসকে তো আর দেখতে চাই না। প্রণয় আর বিরোধিতা করলো না, বা করার ভাষা খুঁজে পেল না। এই চোখের প্রত্যক্ষিত আর কি বলবে সে? সে বড্ড দুর্বল পুরুষ, তার উপর এই মেয়ে যদি এভাবে ভালোবাসার দাবি জাহির করে তাহলে নিজেকে কিভাবে সামলাবে প্রণয়? তার জন্য যে পথে আরো বেশি যন্ত্রণা হয়ে যাবে তখন। সেখানে সে পরিষ্কার জানে তার ভালোবাসা একতরফা নয়। প্রণয় কিভাবে তখন নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখবে? এটা যে তার সাধ্যসীমার মধ্যে নেই। আসলে যারা একবার নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা আর কখনো সেই বাড়তে থাকা অনুভূতির ওপর লাগাম টানতে পারে না, কখনোই না। প্রথমে সেই আবেগ হয়তো জন্মায় মনের কোনো এক কোণে, কিন্তু নিঃশব্দে শান্ত চোখের সরবের ন্যায়, খুব নিরীহভাবেই। কিন্তু তাতে যদি থামিয়ে দেওয়া হয় তাহলে তার পরিমাণ বেঁধে যায়, যা স্রোত নিজের মতো করে দিক করে নেয়, ঢেউ তোলে ভাসিয়ে নিয়ে যায় সমস্ত কিছু। আর তখন সেই ব্যক্তির ভেতরের এই অনুভূতির সাগর জন্ম নেয়। তার কিছু করার থাকে না, সে কেবল আপনার অসহায়ভাবে তাকিয়ে থাকে সেই দিকে। নীরবতা গ্রাস করে নেয় তাকে। তাই হয়তো গুণীজনেরা বলেন বাড়াবাড়ি রকমের কোনো কিছুই ভালো না, সবকিছুর ওপরেই নিজের নিয়ন্ত্রণ থাকা জরুরি। কিন্তু এই জায়গাটায় বড্ড বাজেভাবে হেরে গেছে প্রণয়। আর এজন্যে হয়তো সে সব থেকে বেশি দায়ী, সবচেয়ে বেশি কষ্ট সে অনুভব করে। সে দেখেছে অনুভূতিরা সীমা ছাড়িয়ে যাচ্ছে, তবুও সে তাদের স্বাধীন রেখেছিল, চুপ করে চোখ বুজে নিয়েছিল। সে নিজের ভেতরে কোনো নিষিদ্ধ বৃক্ষকে নিজের হাতে পানি দিয়ে বড় করে তুলেছে। আর সেই গোপন বৃক্ষ সময়ের সাথে সাথে অনুভূতির ডালপালা মেলে ছড়িয়ে পড়েছে তার সমস্ত অস্তিত্ব জুড়ে। স্বর্ণপরে শিকড় গেড়েছে হৃদয়ের অতল গহীনে। অতটা গভীরে বোধহয় প্রণয়ের কল্পনা শক্তিও পৌঁছাতে পারবে না। তার সমস্ত শরীর পাপে ঝলসে যাচ্ছে, অথচ এই একটা টুকরো জায়গা যেন তার জান্নাতের বাগান। কিন্তু যখন সবকিছু তার নিয়ন্ত্রণের অনেক বাইরে, তখন সে একবারে অচল, একবারে নিঃস্ব, অপারক, অপরিনির্ভরশীল। তখন একটা প্রচণ্ড কালবৈশাখী ঝড় এসে তার গোটা জীবনটা তছনছ করে দিল। তখন আর কিছু ফেরানোর ছিল না। প্রণয় যখন চাইলেও থমকাতে পারতো না, সে উত্থল হতে পারতো না, তার অনুভূতি কাজ করতো না, নিয়ন্ত্রণহীন ছিল সবকিছু। এই অনুভূতি বড় নির্মম, বড় বিশ্বাসঘাতক। এরা জন্ম নেওয়া মানুষের হৃদয় থেকেও অপর মানুষের জন্য কাজ করে। যার বুকের গহীনের কোণে তারা বাসা বাঁধে, তার চোখের দিকে ফিরেও তাকায় না, বরং সেই বুকের থেকে অন্য কারো নামে দাসত্ব করে। তাই প্রণয়ও জানে সে একদিন ছাই হয়ে যাবে, মাটিতে মিশে যাবে শতপাপের ভিড়ে। সে কিছুক্ষণ চুপ থেকে প্রিয়তার চুলে মুখ গুজে দিয়ে লম্বা লম্বা শ্বাস টেনে নিয়ে আদুরে কণ্ঠে বলল, খুব ঘুম তো? ঠিক আছে ঘুমা, আমি এসেছি তোকে একটা জায়গায় নিয়ে যেতে, কিন্তু তুই যখন যাবি না তখন আর কি? আমি একাই চলে যাব। বলে উঠতে নিতে প্রিয়তা তার ডান হাতের বাহু আঁকড়ে ধরলো, মাথা এলিয়ে দিল, বিড়বিড় করে বলল, আমাকে ফেলে যাবেন না প্লিজ। কোথায় যাবেন? আমি যাব, আমাকে নিয়ে চলুন। বলে ওর চোখ বন্ধ করে ফেললো। প্রিয়তা ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার প্রস্তুতি। চিন্তা ভাবনা দেখে ভুরু কুঁচকে ফেললো প্রণয়, হতাশ কণ্ঠে বলল, তুই ঘুমিয়ে ঘুমিয়ে যাবি? প্রিয়তা ছোট্ট পরিসরে জবাব দিল, হুম। আপনার কোলে চড়ে যাব, নিন কোলে নিন। বলে সামনের দিকে হাত বাড়িয়ে দিল প্রিয়তা। প্রণয় তার মুখের দিকে তাকালো, প্রিয়তার মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো প্রণয়। প্রিয়তার কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, ঘুম পড়ি তোর ঘুম, আমি এখনই ছোটাচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বলে পাঁচকোলা করে তুলে নিল প্রিয়তাকে। বিছানা থেকে নেমে ধীর কদমে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। প্রিয়তা এতে বিশেষ করে কোনো প্রতিক্রিয়া না দেখালেও সে প্রণয়ের শরীরে মাতাল গন্ধে বুঁদ হয়ে গেল যেন। কিন্তু শরীরের ওপর তীব্র শীতল সূচ ফোটানোর মতো কিছু আছড়ে পড়তে জেগে উঠল প্রিয়তা। তার সকল ঘুম যেন গ্রানের মাতলামির মতোই গা থেকে ঝাপটা দিয়ে সরে গেল। ঢোক গিলে চোখ বড় বড় করে তাকালো প্রণয় ওর দিকে, এক ভুরু তুলিয়ে। প্রিয়তার চোখ মেলে দেখতে কোল থেকে নামিয়ে দিল প্রণয়। ওয়াশরুমের নিচে দু কদম পিছিয়ে গিয়ে দাঁড়ালো, বুকে হাত গুজে ভুরু নাচিয়ে বলল, এখনো তো ঠিকই উঠলি, কিন্তু তখন আদর করে ডাকলাম, ঝান পাখি বলে ডাকলাম, তখন তো উঠলি না। ঠিক আছে, যে রোগের যে দাওয়াই, সেটা
এই শিকদার প্রণয় দিতেই জানে। প্রণয় দূরে দাঁড়িয়ে নির্লিপ্ত কণ্ঠে বাক্যগুলো বলল, বিস্ফোরিত নয়নে তাকিয়ে। প্রণয়ের বলা কথাগুলো তার মাথার উপর দিয়ে যেন চলে গেল। ঘুম থেকে জেগেই তো সে এখন, তাই একটু আগে কি বলেছে কি করেছে সব কথা অবচেতন। প্রণয় ভাই এ সময় এখানে কেন? আর সেই বা এই মাঝরাতে শাওয়ারের নিচে কি করছে? ঠিক তখনই বুঝতে পারলো না প্রিয়তা সে কি স্বপ্ন দেখছিল নাকি আসলে এগুলো তার সাথে ঘটে গেছে একটু আগে। প্রিয়তার মনের ভাব বুঝতে পেরে হেসে ফেল প্রণয়। শাওয়ার অফ করে সাদা তোয়ালে এনে দিল। প্রিয়তার চুল মুছিয়ে দিল। বিসময় প্রিয়তা যেন আকাশ ছিল। প্রিয়তার ওয়ার্ডরোব খুলে একটা সুন্দর ফুল স্লিভ হোয়াইট লং থ্রি পিস বের করে নিয়ে প্রিয়তার হাতে দিল। চোখে চোখ রেখে আকাশের সুরে বলল, জাস্ট 10 মিনিট, এর মধ্যে চেঞ্জ করে বের হবি, উইদাউট এনি এক্সকিউজ। প্রিয়তা বিস্ময় চোখে তাকিয়ে রইল। এবার প্রণয়কে ছেড়ে জামার দিকে চাইলো, অতঃপর মাথা তুলে প্রণয়ের দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ করলো। কারণ এটা বাসায় পরার জামা নয়। তাহলে এটা সে এই রাতে বেলা কেনই বা পরবে? প্রিয়তা ভেজা চোখে প্রশ্নটা ঝট করে ধরে ফেলল প্রণয়, তার ডার্ক রেড ঠোঁটে রহস্যময় বাঁকা হাসি ঝুলিয়ে। প্রিয়তার দিকে দুকদম এগিয়ে এলো। প্রিয়তার ভেজা কানের লতিতে আবারও ওষ্ঠ ছুঁয়ে বলল, সারপ্রাইজ। সামান্য কাঁপলো প্রিয়তা। প্রণয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, এই রাতে আবার কি সারপ্রাইজ? প্রণয়ের শরীরে অনেকটাই ভিজে গেছে, চেঞ্জ করা জরুরি। তাই নিজের ভেজা চুলগুলো ব্রেক ব্রাশ করে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল সে। জাস্ট 10 মিনিট, ওকে বেবস, বলেই চলে গেল প্রণয়। আর প্রিয়তা থ মেরে গেল যেন শেষ বাক্যে। নিশ্চয়ই বিশাল কোনো ঘাপলা আছে আজ, না জানি কি দেখতে হবে। তাই সেও নিজের ফাঁকা মাথায় আর ঢোল বাজালো না। প্রণয়ের কথা মতো ড্রেস চেঞ্জ করে নিল। সত্যি বলতে সেও ভেতর ভেতর ভীষণ খুশি। সে এই জন্য নয় যে প্রণয় তাকে সারপ্রাইজ দেবে, বরং এই জন্য যে মাঝরাতে সেজেগুজে প্রণয় ভাইয়ের সাথে ঘুরতে যাবে। আজ পাকা 2 বছর পর আবারও তারা মাঝরাতে লুকিয়ে ঘুরতে বেরোবে। প্রিয়তার মাথা থেকে ভেজা তোয়ালেটা খুলে আয়নার সামনে এসে দাঁড়ালো। সিম্পল সাদা রঙের ড্রেসটা প্রিয়তার উজ্জ্বল গৌরবর্ণ দেহের সাথে মিলেমিশে একদম একাকার। তার ভেজা চুলের পানিতে সাদা জামার পিঠটা হালকা ভিজে উঠেছে, তবে সেই দিকটাই খেয়াল নেই প্রিয়তার। সে ব্যস্ত ভঙ্গিতে সামনে আসা চুলগুলো আলগোছে কানের পিঠে গুঁজে দিল। প্রিয়তা সেখান থেকে একজোড়া মাঝারি সাইজের ঝুমকা বের করে ফটাফট পরে নিল। প্রিয়তা একটা কিটক্যাট খেতে খেতে দুনিয়ার একগাদা মেকআপ প্রোডাক্ট বের করলো, কিন্তু একটা মুখে দিল না। সেগুলো একটা সিম্পল পলিথিন ব্যাগে ভরে রেখে দিল, কারণ এগুলো সে জুলেখা আপাকে দিয়ে দিবে। তার মেকআপ করতে কোনো কালে ভালো লাগে না। এগুলো সে কিনেছিল পৃথার বিয়ের সময়। বিয়ে শেষ, এগুলোর কাজও শেষ, কারণ তার মতে তার স্কিনের ওপর একদম লাইট শেডের ফাউন্ডেশন দিতে হয়, আর যেটা কোনো একদমই দেখা যায় না। তাছাড়া এগুলো দিয়ে কী লাভ, পুরাই তো গাদা আবর্জনা। তাই প্রিয়তা এগুলো সাইড করে রেখে ডান পাশে ড্রয়ার খুলে অ্যাপেল ওয়াচের কালেকশন বের করলো। সেখান থেকে বেছে বেছে একটা কালো বেল্টের অ্যাপেল ওয়াচ পরে নিল। চোখে কাজল দিল হালকা। এই তো, জাস্ট ওয়াও লাগছে না তাকে? ঠোঁটে একটু লিপ গ্লোজ দিল, ব্যাস সাজগোজ কমপ্লিট। তবে চুলে আর কোনো গতি করলো না। হাঁটু পর্যন্ত নামা ভেজা চুলগুলো থেকে পানি টুপটুপ করে পড়ছে। প্রিয়তার শ্বাসে সে বেখেয়ালি মনে আয়নায় চোখ রাখতে তার দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। নিজের মিষ্টি চেহারা দিকে তাকিয়ে নিজে একটা ছোট্ট মতো ক্রাশ খেলো যেন। তার টমেটোর মতো লাল হয়ে যাওয়া দুটো ব্লাশার জোড়া গাল লজ্জা মিশ্রিত হয়ে যেন গোলাপি আভা ছড়িয়ে নিয়েছে আরো। দৃষ্টি নিয়ে হালকা হাসলো প্রিয়তা, অতঃপর আবার লজ্জা রাঙা আয়নার দিকে তাকালো সে। কম্পিত নীলাভ চোখের মণি দুটো স্থির হলো উল্টো দিকে দরজায়। আবারও সেই চেনা মানুষের চোখে অচেনা দৃষ্টি কাটা দিয়ে যাচ্ছে যেন প্রিয়তার অঙ্গে। সে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারলো না ওই নেশালো চোখ দুটোর দিকে। প্রণয় সমাহিতর মতো এগিয়ে এলো প্রিয়তার দিকে। প্রিয়তা এই শুভ্র ভেজা রূপের সৌন্দর্য সামলে উঠতে হিমশিম খাচ্ছে সে। প্রিয়তা দৃষ্টি নত করলো। তার বুকে কেমন অস্বাভাবিকভাবে ডিপ ডিপ শব্দ হচ্ছে। তার নাজুক দেহখানা বারংবার শিউরে উঠছে অকারণে, কিন্তু ঘাড়ের কাছে কারো উষ্ণ নিঃশ্বাসের পেতেই রক্ত জমে গেল প্রিয়তার। নিঃশ্বাস ভারী হয়ে উঠল মুহূর্তে। মেজে চুল ছুঁয়ে গেল যেন তার শ্যাম্পুর গ্রানে। প্রণয় নিঃশব্দ স্পর্শে নিঃশ্বাসে কেঁপে উঠল প্রিয়তা। চোখ কুচকে নিয়ে নিচের পরনের জামাটা খামচে ধরে বুকের ভেতর তোলপাড় চালাচ্ছে উষ্ণ প্রেমের সাগর। প্রণয় গভীর শ্বাস টানে হৃৎপিণ্ডে। প্রিয়তার ভেজা চুলের সুবাসে হারিয়ে ফেলল নিজেকে। কম্পিত কণ্ঠে বিড়বিড় করে বলল,
কোন সার্জারির মাধ্যমে তোকে নিজের ভেতর লুকিয়ে ফেলা যায় জান? সেখানে তোকে শুধু আমি দেখব, আমি অনুভব করব। তবে যদি তোকে পাওয়ার ইচ্ছাটা একটু হলেও কমতো। নিজের ভাবনাতেই আনমনে হেসে উঠল প্রণয়। ভালোবাসার একটু গভীর স্পর্শ করার জন্য মনের গভীরে আগুন লেগে যায় তার, তবুও স্পর্শ করে না সে, কারণ প্রিয়তার কাপা নিঃশ্বাসে যে প্রেমে জড়িয়ে পড়ে সে। প্রিয়তা পা দিয়ে মেঝে শক্ত করে চেপে ধরল। প্রণয়ের অনর্বর গরম নিঃশ্বাসে আলতোভাবে প্রিয়তার রক্তে যেন আগুন লাগিয়ে দিয়েছে। পা দুটো অসর হয়ে আসছে তার। এই পুরুষের স্পর্শ নয়, যেন কেবল প্রিয়তার উষ্ণতার ভেতরে থেকে গলিয়ে দিতে শুরু করে। প্রিয়তার ভাবনার মাঝে চারপাশে শান্ত হয়ে গেল। অনুভূতির ঝড়ো হাওয়া যেন বইতে শুরু করলো ইতিমধ্যে। শরীর আর সেই তপ্ত নিঃশ্বাসের অস্তিত্ব অনুভব হচ্ছে না। বুকের কম্পনও থেমে গেছে আচমকায়। এতে প্রিয়তা স্বস্তি পেল নাকি কষ্ট পেল বোঝা দেয়। কেবল কম্পিত নয়নজোড়া ঘুরিয়ে আশপাশে খুঁজলো সে কাঙ্ক্ষিত পুরুষকে। পুনঃ ওর থেকে দুই হাত সামনে দাঁড়িয়ে আছে। তার আকর্ষণীয় ডার্ক রেড কালার চোখে কেবল অদৃশ্য রহস্যময় হাসি লেপ্টে, যা খালি চোখে দেখা যাবে না। প্রণীতা লজ্জারাঙা গাল দুটোর দিকে তাকিয়ে সূক্ষ্ম ঢোক গেল। মনে মনে বিড়বিড় করে আওলালো, ধৈর্য পরীক্ষা নিও না মেয়ে। আমার ধৈর্যের বাত মজবুত, তবে আমি ইস্পাত দিয়ে বানাইনি। তোমার ক্ষেত্রে আমি অন্তত দুর্বল এবং নড়বড়ে, যা তুমি একটা টোকা দিলেই ভেঙে যাবে। কিন্তু প্রিয়তা সেই সবের কিছু শুনতে পেল না। প্রণয় টেনে হিঁচড়ে নিজের চেহারার দৃষ্টি নতবত করলো প্রিয়তা লজ্জারাঙা রক্তিম চেহারা থেকে। সে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে জ্বলন্ত আগুনটার ছাই দিয়ে যেন চাপা দিল। নিজেকে সর্বোত্তম মাত্রায় স্বাভাবিক করার চেষ্টা করে এগিয়ে গেল প্রিয়তার দিকে। পাশ থেকে টাওয়াল তুলে প্রিয়তার হাঁটু ছাড়িয়ে যাওয়া চুলগুলো সযত্নে মুছে দিতে শুরু করলো। তারপর প্রণয় সুন্দর মতো প্রিয়তার চুলগুলো মুছে আস্তে একটা ফ্রেঞ্চ বেনি করে দিল। অতঃপর প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে পাশ থেকে সাদা ওড়নাটা তুলে সুন্দর মতো প্রিয়তার গলায় জড়িয়ে দিল। কিন্তু দৃষ্টিতে দৃষ্টি মিলালো না প্রিয়তার। সে মাথা নিচু করেই রইল। প্রণয় এবার প্রিয়তার পকেটে পছন্দের ক্রিটেন হিল স্যান্ডেলটা এনে নিজের হাতে ওর পায়ে পরিয়ে দিল। প্রিয়তা একটুও বাধা দিতে চাইলেও প্রণয় সোজা সাপটা ভাষায়, কিছু বছর আগেও দু পায়ের তালুতে গুনে গুনে 20 থেকে 40টা চুমু না খেলে তুই ভাত খেতে রাজি হতিস না, আর সে তুই এখন আমাকে আদব দেখাস। প্রণয়ের নির্লিপ্ত কণ্ঠে বলা কথাগুলোতে প্রিয়তার চোখের পাতায় ভেসে উঠল পুরোনো দিনের সেই ঝাপসা স্মৃতি, যা সবটা প্রিয়তার মনে নেই। এসব কাণ্ড সে কখন ঘটিয়েছিল কে জানে। এসব মনে পড়তে অনুশোচনায় প্রিয়তার মুখ ছোট্ট হয়ে গেল। প্রিয়তা মনে মনে নিজেকে ঝাঁটার বাড়ি মেরে বলল, ছি 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 প্রিয়তা, তুই প্রণয় ভাইকে দিয়ে এসব করিয়েছিস? তুই তো পাপিষ্ঠ রে পাপিষ্ঠ, তুই মরলে ডিরেক্ট নরকে যাবি। প্রণয় ভাই গুনে গুনে তোর থেকে 1 2 নয় রে, 13 থেকে 14 বছরের বড়, আর তুই কিনা ছে ছে ছে। প্রণয়ের কানে নিজের নজরে টিপ পড়তে পড়তে বলল, নরকে যাবি না, চিন্তা নেই। তোর মতো সুশ্রী ফুলকে ওরকম জায়গায় মানায় না। প্রিয়তা নীলাভ চোখে ভারী পল্লব ঝাপটালো প্রণয়ের দিকে তাকিয়ে। প্রণয়ও কাজল কৌটা রেখে শক্ত করে নিজের আঙ্গুলের ভাঁজে প্রিয়তার আঙ্গুলগুলো পুড়ে নিল। প্রিয়তা ললাটে উষ্ণ এক পরশেটে দিয়ে বলল, চল। প্রিয়তা পায়ে না পা মিলিয়ে হাঁটতে হাঁটতে কৌতূহলী কণ্ঠে বলল, আমরা কোথায় যাচ্ছি প্রণয় ভাই? প্রণয় জবাবে শুধু বলল, কাজী অফিস। কাজী অফিস? নামটা শুনে চরম আশ্চর্যিত হলো যেন প্রিয়তা। মুখ হা করে জিজ্ঞাসা করলো, কেন? প্রণয় পুনরায় ভাবলেশীন কণ্ঠে জবাব দিল, বিয়ে করতে। প্রণয়ের কথায় কিংকর্ত বিমূঢ় হয়ে গেল প্রিয়তা। তবে বিষয়টা মোটেও সিরিয়াস হলো না, কারণ প্রহেলিকার ভাষ্য মতে প্রণয় নাকি তার বউয়ের নামে 2 ঢোক পানি বেশি খায়। সেখানে তার মতো এই অযোগ্য মেয়েকে বিয়ে করবে অসম্ভব। সদর দরজা খুলে ওরা দুজন গ্যারেজের সামনে এসে দাঁড়ালো। শিকদার বাড়ি কখনো অন্ধকার হয় না, ফলে বাড়ির চারপাশ দিনের আলোর মধ্যে ঝকঝক করছে। প্রণয় প্রিয়তার দিকে দৃষ্টিপাত করে কোমল কণ্ঠে বলল, তুই জাস্ট 1 মিনিট দাঁড়া, আমি এখনই আসছি। বলে গ্যারেজের ভিতরে যেতে প্রিয়তার বাহু আঁকড়ে ধরলো। কাপা কণ্ঠে বলল, আমিও যাবো। প্রণয় বলল, ওরে আমার ভীতু হরিণী রে, চল। এখানে থাকলে বুঝি তোকে ভূত খেয়ে নিবে। তবে কয়েক মুহূর্ত চোখে চোখ রেখে তীব্র একটা ঝটকা পড়তেই চোখ মুখ কুঁচকে হাত দিয়ে চোখের আড়াল করে দাঁড়ালো প্রিয়তা। প্রণয় তার চোখের পাতায় হাত রেখে বলল, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। তাই প্রিয়তা চোখও খোলেনি। চোখ ধরে দাঁড়িয়ে আছে সে চুপচাপ। ইয়ামাহা R3 বাইকটা সুই করে প্রিয়তার পাশে এসে দাঁড়ালো।
তীব্র হেডলাইটের ঝলকানি একটু হলেও কমাতে প্রিয়তার দৃষ্টি নরম হয়ে এলো। সে ধীরে ধীরে চোখ মেলতে তার চোখে দৃষ্টি বড় বড় হয়ে এলো। নিজের অজান্তে মুখটা হাঁ করে তাকিয়ে রইল সামনের দিকে। স্কিন ট্রাইন ব্ল্যাঙ্ক টি শার্টের ওপর ব্যান্ডের ব্যাক লেদার জ্যাকেট, মাথায় চকচকে কালো হেলমেট, ঠিক যেন সেই পুরোনো দিনের প্রণয় ভাই। ভার্সিটি লাইফে এই বাইকে প্রতিদিন প্রণয় ভাই অন্যরকম একটা নেশা ছিল যেন। অন্যরকম নেশা বললে অন্যরকমই। ভার্সিটিতে বিরোধী দলের সাথে বাইক রেস করতে গিয়ে প্রতি মাসে অন্তত একবার বাইক অ্যাক্সিডেন্ট হতেই হতো, আর এসব নিয়ে শিকদার বাড়িতে ঝামেলা হতো সব। কিন্তু 7 বছর আগে এক দুর্ঘটনার পর তিনি আর কখনো বাইকের হ্যান্ডেলে হাত রাখেনি। কিন্তু ওনার সেই কিলার বাইক রাইডার লোকটা প্রিয়তার আজও ভীষণ মিস করে। তো এত বছর পর নিজের পুরাতন ঘাসকে পুনরায় চোখের সামনে দেখে প্রতিক্রিয়াহীন শব্দ প্রদর্শন করতেও ভুলে গেল যেন প্রিয়তা। প্রণয় ওর মুগ্ধ দৃষ্টির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নিজের আরেক হাতটা বাড়িয়ে কালো হেলমেটটা প্রিয়তার মাথায় পরিয়ে দিল। নিজের হেলমেটটা সিল্ড নামিয়ে নিয়ে মৃদু কণ্ঠে বলল, বসো। প্রিয়তা যেন বিশ্বাস হচ্ছিল না, সে পুরো 7 বছর আগের প্রণয় ভাইকে দেখছে, যেন তার বাইকে উঠছে। প্রিয়তা হাঁ করে তাকিয়ে থাকতে দেখে প্রণয় একটু মুচকি এসে বলল, আমাকে গিলে খাওয়া বন্ধ কর, নজর লেগে কালো হয়ে যাব। এখন বস তাড়াতাড়ি। প্রণয় খোঁচায় লজ্জা পেল প্রিয়তা। কিছু না বলে ধীরে বাইকের পেছনে উঠে বসলো। কি সেই একটা ফিল প্রিয়তার মনে। প্রণয় ফার্স্ট বাইক স্টার্ট দিতে দিতে বলল, ভালো মতো ধর, না হলে পড়ে যাবি। প্রিয়তাও তাই করলো। শক্ত করে দু হাতে প্রণয়ের পেট জড়িয়ে ধরলো। চোখের পলকে বাইকটা দৃষ্টি সীমানার আড়ালে গেল। নিঝুম রাত, দুপাশে ঘন বিস্তীর্ণ অরণ্য, আর বাতাসের শস্য শব্দ অরণ্যের বুক চিরে চলেছে। তা তোমার ছল্ল কালো পিচ্ছি ঢেলা হাবে, চারপাশে শুধু ঘন গাছপালা, নিভে আসা চাঁদের ধূসর রূপালি আর নরম আলোর রাস্তাটা চকচক করছে। বাইকটা হাওয়ার গর্জনে কেটেই যাচ্ছে যেন 147 কিলোমিটার/ঘন্টা স্পিডে। প্রণয় সামনের হ্যান্ডেল শক্ত করে চেপে ধরে রেখেছে, তার গাঢ় বাদামি চোখের নেত্রের প্রতিফলন। দৃষ্টি তার ধ্রুবতারার মতো স্থির এবং আগুনের মতো তপ্ত। পেছনে বসে থাকা প্রিয়তা এক হাতে প্রণয়ের কোমর জড়িয়ে, অন্য হাতে আস্তে করে প্রণয়ের বুক ছুঁয়ে রেখেছে। মাথাটা নিঃশব্দে এলিয়ে দিয়েছে প্রণয়ের পিঠে। প্রবল বাতাসের সাথে তাল মিলিয়ে তার ঢেউ খেলানো চুলগুলো উড়ছে আপন গতিতে। পিঠের ওপর অত্যন্ত নরম কিছুর মৃদু স্পর্শ অনুভব করতে প্রণয়ের কণ্ঠনালী অনবরত কাঁপতে লাগলো। তবুও দৃষ্টির সামনে স্থির রইল। প্রিয়তা ধীরে একটা নিঃশ্বাস ছাড়লো। উত্তপ্ত ফিলিংস রোমান্সে ভেজা নিঃশ্বাসটা গিয়ে প্রণয়ের কানের লতিতেই আছড়ে পড়ল। প্রণয় পেছনে না তাকিয়েই বা হাতটা প্রিয়তার উরুতে চেপে ধরে ঠান্ডা গলায় বলল, সাবধানে ধর। প্রিয়তাও তাই করলো, আরো শক্ত বাঁধনে প্রণয়ের পেট জড়িয়ে ধরে। ফলে দুদেহের ঘনিষ্ঠতা যেন আরোটা বেড়ে গেল। স্পিড মিটার এখন 158 কিলোমিটার/আওয়ার। প্রিয়তার বুকে তখন হৃদস্পন্দনের চেয়ে রোমাঞ্চকরতা যেন উত্তাল সাগরের মতো ঢেউ খেলছে। চোখ বন্ধ তার। আই ওয়েন্ট দিস মোমেন্ট ফর এভার। প্রণয় কিছু বলতে গিয়েও গতি বাড়ালো। বাঁ হাত গিয়ে ঠেকলো যেন তার ডান পায়ের স্পিড মিটারে। 165, 172। আস্তে আস্তে যেন স্পিড বাড়ছে। ঘড়ির কাঁটায় তখন রাত 2:35। ব্যস্ত শহরে অলিগলি শুনশান নিস্তব্ধ। বটতলা কাজে অফিসের ছোট্ট ভবনটা রাস্তার একপাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। চারপাশে একটা হেলি স্পেল কাঁপা কাঁপা হোল্ড আলো, বাতাসের ধুলো, গ্যাসোলিন আর রাতে এক জং ধরা নির্জনতার গন্ধ। কখনো কখনো দূর থেকে নিশুচি রাতের কুকুরগুলো ডেকে উঠছে। কাজে অফিসের লোহার গেট বন্ধ, তালাবদ্ধ। তার পাশে লাগানো সাইনবোর্ডে হালকা বাতাসে দুলছে, আল ইখলাস কাজী অফিস, সকাল 9টা থেকে রাত 6টা। লেখা ঝাপসা হয়ে আছে। আশপাশের দোকান বন্ধ। রাস্তায় কেবল মাঝে মাঝে দু একটা বাইক কিংবা প্রাইভেট কার যেতে দেখা যাচ্ছে। পাশে রং দোকানের ছাউনিতে দাঁড়িয়ে আছে আবিদ আর পরি। আবিদের চোখে মুখে স্বাভাবিক, তবে পরির চেহারার অবস্থা বিধ্বস্ত। চোখ মুখে চাপা ভয়, উত্তেজনা। মুখ দেখে মনে হচ্ছে ভেতরে ভেতরে প্রচন্ড ঘাবড়ে আছে মেয়েটা। কি হতে চলেছে তার ভবিষ্যৎ তা আল্লাহ ভালো জানে। তার মন বলছে সে হয়তো পালিয়ে এসে ঠিক করেছে, আবার বলছে ঠিক করেনি। এমন মাসুম হয়তো তাকে এর ফুলের মাসুল হয়তো তাকে গুনতে হবে খারাপ ভাবে। সে পালিয়ে সে জানার পর নিশ্চিত সাদমান শিকদার হাত গুটে বসে থাকবে না। এসব ভেবে প্রিয় পরিণীতার চেহারায় যেন রক্ত জমে যাচ্ছে। আবেদ কয়েক পলক নীরব থেকে পরিণীতার
ভীত ভয় উৎকণ্ঠা সে মৃদু হেসে পরিণীতার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রাখলো, সাথে সাথে চমকে উঠলো যেন। পরিণীতা কম্পিত কণ্ঠে আওড়ালো, আমরা কি কাজটা ঠিক করছি মাস্টার মশাই? আবিদ পরি চোখের গভীরে তাকিয়ে বড় করে শ্বাস টানলো। পরিণীতার চলে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, তোমাকে আমি বাসার সময় বলেছিলাম এখানে হয়তো আসা হতো। পরি তুমি ভাবছো, কিন্তু এখন ভাবার সময় নেই। আর যদি ভয় পেয়ে পিছিয়ে যাও তবে আর কোনোদিনও এই জায়গায় এসে দাঁড়াতে পারবে না। এটাই আমাদের জীবনের প্রথম এবং শেষ সুযোগ। পরিণীতা চল চলে অক্ষিপলবে অসহায়ত্বের ভার করলো। সে আলগোছে আবিদের পেট জড়িয়ে ধরে মৃদু কম্পনে বলে উঠল, আমার নিজের জন্য একটু ভয় হচ্ছে না, বিশ্বাস করুন, কিন্তু আমার ভয় হচ্ছে আব্বু আর বড়দাদাকে নিয়ে। আপনি তো জানেন না আমার বড়দাদান আসলে কি জিনিস। আমার আব্বুর হিংস্রতা দেখেছেন কিন্তু বড় ভাইয়ের হিংস্রতা দেখেননি। যা আমি দেখেছি আমার বাপ ভাইয়ের মধ্যে বিশেষ কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি নাই। আমার বাবার তুলনায় আমার ভাই বেশি হিংস্র। পরিণীতার কথা কোনো রকম প্রতিক্রিয়া দেখানোর সময়টুকু পেল না যেন আবিদ। তার আগেই কারো পুরুষালী কণ্ঠস্বর শক্ত আঘাত হানলো তার বুকে। দু কদম পিছিয়ে গেল আবিদ। আকস্মিক আক্রমণে লাফিয়ে উঠল পরিণীতা। পেছনে ফিরে তাকাতে হৃৎপিণ্ড কামড় দিয়ে উঠল। ভয়ে সারা শরীর অঙ্গপ্রত্যঙ্গ থরথর করে কাঁপছে। প্রণয়ের সুন্দর মুখখানা মুহূর্তে নরকীয় হিংস্রতা ছেয়ে গেছে। গাঢ় বাদামি বর্ণের শিকারী চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিশিখা। মারধর করার জন্য বলিষ্ঠ হাতের পেশি ভুল ফুলে ফেপে উঠেছে। প্রিয়তা গুটি গুসুটি মেরে দাঁড়িয়ে আছে। সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্ত আগেও তো সে সবকিছু সুন্দর ছিল, তাহলে হঠাৎ করে রং চেহারা সব পাল্টে গেল কেন? কিন্তু আবিদের ওপর আরেকটা আঘাত পড়তেই ভয় লাফিয়ে উঠে সকল ভাবনা চিন্তা উড়ে গেল যেন। কয়েক হাত দূরে ছিটকে পড়ল আবিদ। এবার ভয়ে প্রিয়তার অবস্থা যেন পরিণীতার মতোই হলো। এবার ছুটে এসে দুজনের কপালে বিন্দু বিন্দু ঘাম জুটল। তারা দুজনই কি করবে বুঝতে পারে না। তার আগে আবারও শার্টের হাতা গুটিয়ে এগিয়ে যাবে আবিদের দিকে। তার শরীরের পেশিগুলো টান টান, কপালে শিরা ফুলে উঠেছে। দাদা নাকি? তাকিয়ে ভয়ে কেঁপে উঠল পরিণীতার অন্তর। সে পলক ঝাপটালো আগে। আবিদের তৃতীয় এবং চতুর্থবার মারার সমর্থতে আঘাত আছড়ে পড়ে রক্তের পিচ ঢালা রাস্তায় এসে পরিণীতার গায়ে। চিৎকার ডেকে ওঠে পরিণীতা। ছুটে গিয়ে প্রণয়কে ধরে আটকাবে সেই সাহসটা পর্যন্ত নেই। তবু আবিদের রক্তদার সহ্য হলো না। ছুটে গিয়ে পা জড়িয়ে ধরলো প্রণয়ের। কান্না মিশ্রিত কণ্ঠে মিনতি করলো, প্লিজ ওনাকে মারবে না বর্তাদান, ওনার খুব কষ্ট হচ্ছে, প্রয়োজন আমাকে মারুন, তবু ওনাকে মারবেন না। পরিণীতার কণ্ঠে হাত থামলো প্রণয়। সে দৃষ্টি নত করে শীতল চোখে তাকালো পরিণীতার দিকে, কিন্তু কোনো প্রক্রিয়া দেখা গেল না তাতে। পুনরায় আবিদের শার্টের কলার চেপে ধরে হুঙ্কার দিল, তোর সাহস তো কম নয় ছেলে, তুই আমার বোনকে নিয়ে পালিয়েছিস। আবিদ সেটা মেসেজ করে আমাকে জানিয়েও দিয়েছে, আবার সেটা মেসেজ করে আমাকে জানিয়েও দিচ্ছ। খুব দম হয়েছে বুকে, হ্যাঁ? প্রণয়শীদের পরিবারকে দিকে মানুষ দিনের বেলায় তাকাতে সাহস পায় না, আর তুমি রাতের অন্ধকারে আমার বোনকে নিয়ে পালাচ্ছ। এত বড় সাহস কিভাবে হয় আমার বোনকে বাড়ি থেকে তুলে আনার? প্রণয়ের এমন বজ্র কণ্ঠে কেঁপে ওঠে প্রিয়তা। পরিণীতা আবিদের ঠোঁটে লেগে রক্ত মুছে শান্ত কণ্ঠে হাসলো, সাহস আছে বলেই তো আপনার বোনকে ভালোবাসতে পেরেছি, আর সেই সাহসের জোরে আজ বের করেও এনেছি। আবিদের স্পর্ধা দেখে বুকে পড়লো পরিণীতা প্রিয়তার। আবিদের বাক্যে বাঁক হাসলো প্রণয়, কাঁধে হাত রেখে বিদ্রুপ করলো, রিয়েলি আমার বোন এতটাই ভালোবাসো? এত কিছু জানো, তখন এটাও নিশ্চয় জানো আমার বোন যে ভালোবাসে তাকে মরতে হয়, অ্যান্ড আনফর্চুনেটলি তোমাকেও মরতে হবে। নাও গেট রেডি, ডেট ইজ কামিং ফর ইউ। বলেই রিভলভার আবিদের কপাল বরাবর ঠেকালো। পরিণীতা এতক্ষণ ঠিক থাকলেও ভয়টাই পাচ্ছিল সে, এই বুঝি। সে দৌড়ে এলো এবার, আর পিছিয়ে থাকলে হবে না, তাই এবার আর ভয় করলো না। প্রণয় পরিণীতা নির্ভয় হয়ে দাঁড়ালো প্রণয়ের রিভলভারের সামনে। দৃঢ় কণ্ঠে বলল, ভালোবাসা যদি অপরাধ হয় তবে অপরাধ আমিও করেছি দাদান, তাই শাস্তি ভুগবে শুধু মাস্টার মশাই কেন, আমাদের দুজনের কারোই দুনিয়ায় থাকার আর অধিকার নেই। দুজনে অপরাধী, মেরে দাও। বলে মাথা নিচু করল পরিণীতা। আবিদ আর প্রণয় একে অপরের দিকে তাকিয়ে হাসলো। এমন সিরিয়াস মোমেন্টে দুজনকে হাসতে দেখে হকচকে গেল প্রিয়তা পরিণীতা। তাদের ভয় এখনো কাটেনি, তাই দুজনে এমন অদ্ভুত ব্যবহারে অবাক হচ্ছে। কম ভয় পেল বেশি। রিভলভার আবার পকেটে ঢুকিয়ে আবিদের কাছে হাত রেখে সন্তুষ্টি শেষে বলল, আমি মানুষ চিনতে ভুল করিনি। আবিদ তৃপ্তি হেসে পরিণীতার দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনার ঋণ শোধ করার সামর্থ্য আমার এই জীবনে হবে না, কিন্তু আজীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি আমার জন্য আমার পরীকে দিয়েছেন। আবিদের দিকে তাকিয়ে মৃদু হাসলো প্রণয়। আবিদের কাজ চাপড়ে বলল, আমি তোমার জন্য কিছু করিনি, যা করেছো
তুমি করেছো, আমার বোন করেছে। আর আমি যা করেছি এটুকু করেছি আমার বোনের জন্য। আমি সবসময় চেয়েছি আমার বোনের জীবনে একজন সঠিক মানুষ আসুক, যে কিনা আমার বোনের মর্ম বুঝবে, যে দিন শেষে টাকা নয় আমার বোনকে খুঁজবে। আর সেই ছেলেটাই তুমি। তাই তোমাকে আমার বোনের জীবনেই এনেছি। এখানে আমার স্বার্থ নাই, আমার নিজের স্বার্থটাই দেখেছি। তোমার নাম আবিদ প্রণয়ের কথোপকথনে তাজ্জব বনে গেল প্রিয়তা পরিণীতা। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের দিকে। প্রিয়তা কৌতূহল চেপে থাকতে না পেরে বলে ফেলল, আপনি তো আর স্যারকে আপুর টিউটর হিসেবে নিয়ে এসেছিলেন তার মানে? কথা সম্পূর্ণ করার আগে প্রিয়তার অখিযুগল ছেয়ে গেল যেন অসার আক্রমণে। পরিণীতাও হতবাক, তবে তাদের বিস্ময় বেশি দূর গিয়ে টিকল না। পরিণীতার দিকে এগিয়ে এলো প্রণয়, শীতল কণ্ঠে বোনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছিল, তুই যদি একবার আমায় বলতি যে তুই আবিদকে ভালোবাসিস, আমি তোকে খেয়ে ফেলতাম। দাদান খুব খারাপ তাই না বোন? খুব হিংস্র নিকৃষ্ট। প্রণয়ের কণ্ঠে বলা বাক্যগুলো যেন পরিণীতার কলিজা দুমড়ে মুচড়ে দিল। অশ্রু নয়নে তাকালো সে ভাইয়ের দিকে। প্রণয় মাথায় হাত রেখে বলল, অনেক বড় হয়ে গেছিস, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে গেছিস। পরিণীতার কথা শুনতে চাইল না। পরিণীতাতে আর কোনো কথা না বলে দাদানের বুকে ঝাঁপিয়ে পড়ল। সরি দাদান, আমাকে মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারিনি। প্রণয় আর কিছু না বলে পকেট থেকে একটা ফোন বের করে কাউকে ফোন করলো। সব রেডি? ওকে, আসছি। প্রণয় সবার দিকে তাকিয়ে বলল, চলো। প্রিয়তা আবারও গোল গোল চোখে তাকিয়ে বলল, আবার কোথায় যাব? প্রণয় ওর দিকে দৃষ্টি রেখেই দৃষ্টি ঘুরিয়ে বলল, বিয়ে করতে, রাত 2টা। বস, আই হ্যাভ ব্রোথ হিম, শুড আই ব্রিগ হিম ইন হার? বস ওনাদের নিয়ে এসেছি, ওনাদেরকে এখানে বসাবো? আফ্রিকান গার্ড ফর্মালিটি ভঙ্গিতে প্রণয়কে উদ্দেশ্য করে বলল। কালো পোশাক পরিহিত লোকটিও একই কথায় সায় দিল যেন। তাদের কথায় যেন বাকিরাও তাজ্জব বনে গেল। আসলে এখানে হচ্ছেটা কি বুঝতে পারছে না। প্রণয় ইশারা দিয়ে দুজন গার্ডকে কম্বল পেঁচানো কিছু একটা চেঁচুয়ে দেখাতেই বলল, জিনিসটা বোধহয় নড়ছেও। প্রিয়তা সেদিকে গোল গোল চোখে তাকিয়ে বলল, আজ বোধহয় প্রণয় ভাই আমাকে সারপ্রাইজ দিতে দিতে আমার হার্ট অ্যাটাক করে ফেলবে। প্রিয়তার ভাবনা শেষ হওয়ার আগে গার্ডটা সেই কম্বল পেঁচানো জিনিসটা প্রণয়ের সামনে কাউচে রাখলো। সাথে সাথে চাদরের নিচ থেকে ধরফড়িয়ে বেরিয়ে এলো শার্ট ঊর্ধ্ব লম্বা দাঁড়িয়ে এলো ভদ্রলোক। প্রিয়তা লোকটার ভাব দেখেই ভয় পেয়ে গেছে। প্রণয় তার চোখে হাত চেপে ধরলো। গার্ডটার দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, তুলে আনতে বলেছিলাম, কাপড় খুলে আনতে বলিনি। প্রণয় রাগ দেখতে দেখতে সাথের গার্ড দুজন মাথা নিচু করে বলল, সরি বস, ওনাকে আমাদের সাথে আনার জন্য অনেকভাবে বুঝিয়েছিলাম, কিন্তু উনি রিয়াক্ট করছিল, আসতে চাচ্ছিল না, তাই এইভাবে আনতে হয়েছে। কাজী লুঙ্গির এমন বেহাল দশা দেখে জাবেদের মনেও ভীষণ মায়া হলো। মনে মনে ভাবলো, আহারে বেচারা, এই মাঝরাতে বউকে ছেড়ে আসতে মনে হয় কষ্ট হচ্ছিল। ঠিক তখনই আসবে কেন? এখন তো বউয়ের সাথে কুস্তির সময়, তা না হলে বুনো হাতিয়ারের সাথে কুস্তি করতে যাবে নাকি? প্রিয়তার চোখের ওপর থেকে প্রণয়ের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ইস কি করছেন প্রণয় ভাই, ছাড়ুন তো, আমি কিছু দেখতে পাচ্ছি না। প্রণয়ের কানের কাছে ঠোঁট নিয়ে আলতো করে স্পর্শ করে ধমকে উঠল, অন্যের বইয়ের সম্পদ তুই কেন দেখবি? জাভেদ এগিয়ে এসে কাজী লুঙ্গি ঠিক করে দিল। কাজী সাহেব যেন মহাবিরক্ত। তিনি এবার প্রণয়ের দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলল, এই পুলা, তাহলে তোমার কথাই এই কালা আর ধলা পাঠাগুলা আমার তুই আনছে এই রাইতের বেলা? তা বিয়া থা করো নাকি? বোঝো না মাঝরাতে বসে আসা যায়? সারাদিন এমন ঢঙ্গের বিয়া পড়ানোর চক্করে বইয়ের আসল ধরে বইয়া থাকতেও পারি না। যাও তবু একটু রাত্রে সময় পাও, তাও তুমগো মতো পাঠার লেগে আর হয় না। কাজী সাহেবের এমন ছুরির মতো জবানে ভয় পেয়ে যায় আবিদাত জাভেদ। কাজীর বলা কথায় প্রণয় কয়েক লাইন বুঝলেও শেষের লাইনগুলো যেন একটু বোঝেনি। ধমকে দিতেও পারছে না। তাই কৌতূহলী প্রশ্ন করতে নিলেই সাথে সাথে প্রিয়তা প্রশ্ন করতে গেলে প্রণয় ধমক দিয়ে দিল। ধমক খেয়ে চুপটি মেরে গেল প্রিয়তা। যা ভেতো পারল না, সে ফট করে প্রিয়তার মনের প্রশ্নটা করেই বসলো। তীব্র কৌতূহল নিয়ে বলল, আগে চাচা, বইয়ের আঁচল ধরে ঘোরার সাথে ঘরে আলো জ্বালানোর কি সম্পর্ক? কাজী লোকটার মনের বিরক্তি নাকের ডগায় এসে জমা হলো যেন জাবেদের দিকে তাকালো। কাজী লোকটা জাবেদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বউ আছে? কাজীর প্রশ্ন শুনে মুখ চুনো হয়ে গেল জাবেদের। করুণ চোখে মাখা দৃষ্টিতে দুদিকে মাথা দোলালো, যার অর্থ নেই। জাবেদ মাথা
একটা থেকে পা পর্যন্ত বিরোধভাবে দেখে শ্বাস ছাড়লো কাজী। হতাশার কণ্ঠে বলল, কি হে ছোকরা, দেখা তো বুড়া ধামরা মনে হয়, এখনো বিয়া করো নাই? কাজের কথা শুনে ভীষণ হাসি পেল প্রিয়তার ও পরিণীতার, তবে প্রণয়ের ভয়ে হাসতে পারল না ঠিকই। জাভেদ আগ্রহ ভরা কণ্ঠে বলল, জি কত? কাজী লোকটা একটু ভাব নিয়ে বলল, 15 বছর বয়সে বিয়া সেরে ফেলেছি, তাই আজ অব্দি পুরা 18খানা উজ্জ্বল বাতি ঘরে জ্বলতেছে। 19 নাম্বার জ্বালাবো ইনশাল্লাহ। তা তোমার বয়স কত ছোকরা? কি করো? আমার কাছে ভালো পাত্রী আছে, বিয়া করবা? জাভেদ শুকনো ঢোক গিলে আতঙ্কিত চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় এখনো শান্ত। জাভেদ ভয় ভয়ে বলল, জি 25। শুনে হাই হাই করে উঠলো কাজী সাহেব। আফসোস করে বলল, হারে পোলাটা যৌবন পুরার 10 বছর নষ্ট হয়ে করে ফেলছে। পোলা, তোমার যৌবন তো পিঁপড়াই চাইটা খাইছে। শোনো শোনো, এখনো সময় আছে, তোমার উচিত আইজই বিয়া করে ফেলা। কাজী সহানুভূতি অদৃশ্য চোখে মুচকি হাসলো যেন জাভেদ, চোখের জল মুছল যেন অদৃশ্য হাতে। আজ এগুলো 1% যদি তার বস বুঝতো তাহলে কি তার এমন দুঃখ হতো? কাজী আবার কিছু বলতে যাবে তার পাশের ফ্লাওয়ার বক্সে শুট করলো প্রণয়। শীতল কণ্ঠে হুঙ্কার দিল, মুখ দিয়ে যদি তার একটা অপ্রয়োজনীয় কথা বের হয় তো আপনার 19 বছরে 19 নাম্বার বাতি চালানোর স্বপ্ন আজীবনের জন্য স্বপ্নই থেকে যাবে। গার্ড ব্যতীত গুলির শব্দে লাফিয়ে উঠল সকলে। ব্যাঙের মতো লাফ দিয়ে পুনরায় কাজী লুঙ্গি খোলার উপক্রম। সে ভীত চোখে তাকালো প্রণয়ের দিকে। এই ছেলেটাকে ওনার সুবিধার মনে হচ্ছে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাশির এখান থেকে কেটে পড়লেই বাঁচে। কাকা, কার বিয়া পড়াইতে হবে বলুন? কাজী সাহেব কাকা কাকা শুনে প্রিয়তা ফট করে বলে উঠল, আহা কাজী সাহেব, কাকা নাম বলেন, কাকে? কাকের বিয়ে দিতে হবে না, আমার আপুর বিয়ে দিতে হবে। কাজী এবার প্রিয়তার এমন কথায় তার দিকে তাকালো। আহ কি মিষ্টি মেয়ে, তবে বেশি গদগদ হওয়া যাবে না, না হলে পরে দেখা যাবে ওনারা শেষবারের মতো ওনার 18 নম্বর সন্তানের জননীর স্ত্রী প্রিয়তমার গুলবাহার বানুকে আর দেখা হবে না। জাভেদ পরিয়ার আবিদের দিকে দেখিয়ে বলল, ওনাদের। কাজী পরিয়ার আবিদের দিকে তাকিয়ে প্রশংসা করলো, মাশাআল্লাহ খুব মানাইছে। কাজী তারপর বলল, তোমার অভিভাবককে একটু ডাকো। কাজের প্রশ্নে পুনরায় প্রণয় কণ্ঠ কঠিন করে বলল, ওর অভিভাবক আমি, ওর বড় ভাই। প্রণয়ের কথায় কেঁপে উঠলো যেন কাজী সাহেব। মনে হলো, আহ কি মিষ্টি মাইয়া, তার ভাই নাকি এরকম ভাবা যায় রে। তিনি এবার আবিদের দিকে তাকিয়ে বলল, তোমার নাম পরিচয় আর কত টাকা দেনমোহর বাঁধবা? আবিদ এবার পরের দিকে তাকিয়ে বলল, আমার নাম আবিদ রাফাত, আর আব্বুর নাম মোহাম্মদ রহমান, আর দেনমোহর 101 টাকা। পাশ থেকে বলে উঠল পরিণীতা। দেনমোহরের অঙ্ক শুনে অবাক হলেন কাজী সাহেব। খানিক কণ্ঠে বলল, তুমি নিশ্চিত 101 টাকা লিখবো? পরিণীতা দৃঢ় কণ্ঠে বলল, জি 101 টাকা লিখুন। আবিদ ও পরিণীতার কথায় আপত্তি জানালো না, কারণ সাদমান শিকদারের মেয়ে, সে যদি নিচের গায়ে শেষ রক্তবিন্দু বিক্রি করে দেয় তবুও টাকার পরিমাণ তার কাছে হাতের ময়লা সমানই হবে। কাজী সাহেবও আর দ্বিমত করল না। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি এই যুগলকে সৃষ্টি করেছে দাম্পত্য জীবনের জন্য। আমি আজ এই পবিত্র আসনে আপনাদের সকলকে সাক্ষী রেখে দুটি পরিবারের এক পবিত্র বন্ধনে আবদ্ধ করতে যাচ্ছি। এই বিয়েতে কন্যা দান করতেছে কন্যার জ্যেষ্ঠ ভ্রাতা জনাব আবরার শিকদার প্রণয়, আর তার সম্মতি আমি চাই। কাজী সাহেবের এহেন কথায় প্রণয় কন্যা পক্ষে হতে সম্মতি দিল। প্রণয়ের ভরাট কণ্ঠে বলল, জি আমি এ বিবাহে সম্মতি দিচ্ছি। এবার কাজী সাহেব বললেন, প্রথমে কন্যার সম্মতি পরিণীতাকে জানানো হলো। 101 টাকা দেনমোহর ধার্য করিয়া মোহাম্মদ রহমান সাহেবের পুত্র জনাব আবিদ রাফাতের সাথে ইসলামী শরীয়ত বিধানে আপনি কিভাবে প্রস্তুত? কাজী সাহেবের এহেন কথায় মৃদু কেঁপে উঠল পরিণীতার আওয়াজ। আবারও একই কথা বললে পরিণীতা, আপনি কি 101 টাকা ধার্য করিয়া আবিদ রাফাতকে শরীয়ত মতো বিয়ে করতে রাজি আছেন? পরিণীতা চোখ তুলে তাকালো আবিদের দিকে। আবিদ স্বর্ণপণে এক হাত ওর হাতের মুঠো দিয়ে চোখের ইচ্ছা দিয়ে ভরসা দিল। পরিণীতার ভীষণ কষ্ট হচ্ছে আবুর কথা ভেবে। বড় ভাইয়ের দিকে জল জল চোখে তাকালো সে। বোনের মনের ভাব বুঝতে পেরে মাথায় হাত রাখলো প্রণয়। আদুরে কণ্ঠে বলল, তুই অনেক বুঝদার বোন, সব বুঝিস, তা এটা খুব ভালো মতোই জানিস আমরা সবসময় চাইলেও সবকিছু করতে পারি না। আমরা যাদের জন্য আপন ভাবি তারা তো আমাকে নাও আপন ভাবতে পারে, তাই নিজের সিদ্ধান্ত নিজে নিতে হয়, তাই নিজেরটা নিজে ভাব বোন। পরিণীতাও নীরবে দুফোঁটা চোখের অশ্রু নত করে গড়িয়ে দিল। জি
কবুল করছি। কাজী সাহেব দ্বিতীয়বার বলল, আপনি কি কবুল করছেন? জি আমি কবুল করছি। তৃতীয়বার, আপনি কি কবুল করছেন? জি আমি কবুল করছি। এবার কাজী সাহেব পাত্রের সম্মতির জন্য বললেন, আমি মোহাম্মদ রহমান সাহেবের সুযোগ্য পুত্র জনাব আবিদ রাফাতের সন্তুষ্টি ও সম্মতি ভিত্তিতে জনাব সাদমান শিকদার সাহেবের কনিষ্ঠ কন্যা অনুজা শিকদার পরিণীতাকে মোহর ধার্য করে 101 টাকা ইসলামী শরীয়ত বিধান অনুযায়ী বিবাহের বন্ধনে আবদ্ধ করতেছি। আমি এখন পাত্রের সম্মতি চাই। কাজী সাহেব আবিদের দিকে তাকালেন। জনাব আবিদ রাফাত, আপনি কি 101 টাকা দেনমোহর ধার্য করিয়া অনুজা শিকদারকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করতে কবুল করছেন? আবিদ স্থির ও সম্মত স্বরে বলে, জি আমি কবুল করছি। দ্বিতীয়বারও বলে, আপনি কি কবুল করছেন? জি আমি কবুল করছি। তৃতীয়বার বলে, জি আমি কবুল করছি। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন বলে ঘোষণা করছি। আজ হতে আবিদ রাফাত ও অনুজা শিকদার ইসলামী শরীয়ত বিধান মোতাবেক স্বামী স্ত্রী। আল্লাহ তাআলা জীবনে বরকত দান করুক, রহমত বর্ষণ করুক, ভালোবাসা ও প্রশান্তি দিয়ে ঘর ভরিয়ে তুলুক, আমিন। একসাথে সবাই বলে ওঠে আমিন। আবিদ ও পরীর চোখে পানি, তবে তা দুঃখের নয়। হাজার প্রতিকূল পরিস্থিতির পর সুখের সোনালী প্রাপ্তির আজ। ফাইনালি পরি পেয়ে গেল তার মাস্টার মশাইকে, আর আবিদ পেয়ে গেল তার অ্যাঞ্জেলকে। তাই এই সুখে আপনারাও বলুন আমিন।